খেতে গেলে না বেশি কথা বলতে ভালো লাগে না, খাওয়াটা এনজয় করা যায়। তো উনাদের প্রেসারেই আমি একটা ফ্ল্যাট বুকিং দিই। আমি মোহাম্মদ শামীম। আমার ইউটিউবে একটা চ্যানেল এবং ফেসবুকে একটা পেজ আছে, নাম হচ্ছে স্ট্রিট ফুড হান্টিং। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করলাম গত বছর। আপাতত আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে আছি। আসলে আমার প্ল্যানিং অন্য সব মানুষের সাথে মিলবে না। এখন ছোটোবেলা থেকে মানে আমি যখন আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করি, আমার একটা লক্ষ্য ছিল যে আমি এটার মাধ্যমে পুরো পৃথিবী ঘুরবো এবং ঘোরার মাধ্যমে আর্ন করব, আর্ন করার টাকা দিয়ে আবার ঘুরবো। তো সেটা আমার মোটামুটি কমপ্লিট হওয়ার পথে বলা যায়। বাংলাদেশের প্রায় সবগুলো জেলার খাবারই আমার ট্রাই করা হয়ে গেছে। এখন দেশের বাহিরে ট্রাই করার ইচ্ছা আর কি। তো এভাবেই চলছে, দেখি সামনে কতটুকু আগাতে পারি। প্রকৃত অর্থে আমার খাইতে খুব ভালো লাগে, খুব ফুডি একজন মানুষ। আর আরেকটা মেইন রিজন হচ্ছে ফুড কন্টেন্ট তৈরি করার। আমি অনেক রিসার্চ করছি, করার ফলে দেখতে পেলাম অন্য যে কোনো নিশ নিয়ে আপনি যদি কাজ করেন, আপনার সেটা লিমিটেড একটা পর্যায়ে মানে লিমিটেড থাকে, আপনি খুব বেশি কন্টেন্ট পাবেন না। আপনি যদি ফুড নিয়ে কাজ করেন, আপনার এটা নিয়ে কাজ করার অনেক জায়গা, অনেক প্লেস আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক স্ট্রিট ফুড দেশে বিদেশে, মানে এটার কোনো লিমিট নাই। সো আমি লিমিটলেসভাবে ট্রাভেল করতে পারবো, ফুড কন্টেন্ট তৈরি করতে পারবো, সেটা টেস্ট করতে পারবো, সেটা আবার মানুষকে জানাতে পারবো। এই যে লিমিটলেস একটা ব্যাপার, যে আমি অনেক ফুড ট্রাই করতে পারবো, এখানে আসলে আমার বাধা ধরা কোনো নিয়ম থাকবে না। আমি আমার যেখানে ইচ্ছা সেখানে ট্রাভেল করব, নতুন নতুন ফুড দেখব, সেটাকে টেস্ট করব। এই জন্যই আসলে ফুড ব্লগিং নিয়ে আসা। প্রথমে যদি বলি, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের শুরু থেকেই, আর খুব বেশি যে ভালো স্টোরি টেলার ওরকমও না। মানে আমি আমার খাবারটাকে যে বর্ণনা করব, আমার মনে হয় না আমি ওইরকম মানুষ, বর্ণনা করতে পারবো। তো সেই থেকে আমার ওই ইন্ট্রোভার্ট মানুষ, একজন ফুডি মানুষ তার উপর আবার। তো সেখান থেকে আমি খাবারগুলো ট্রাই করে আমি জাস্ট রই রাখতাম প্রথম দিকে, হ্যাঁ, একদম র। সো মানুষ দেখলাম যে র ভিডিওটা পছন্দ করতেছে। আর আমার একটা মানে তখন একটা ব্যাপার আমি দেখলাম যে কথা অনেকেই বলে, ফুড ব্লগিং তখন মোটামুটি যারা করে তারা সবাই কথা বলে। এখন আমার আরেকটা ইচ্ছা ছিল যে আমার এই কন্টেন্টটাকে আমি একটু বহির্বিশ্বের কাছে উপস্থাপন করতে চাই, বাংলাদেশের ফুডটা বহির্বিশ্বের মানুষের কাছে উপস্থাপিত হোক। তো সেক্ষেত্রে আমি যদি বাংলায় কথা বলি বা জিনিসটা বর্ণনা করতে যাই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে সীমাবদ্ধ থাকবে। তো যখন আমি ভয়েসটা না দেই, তখন দেখা যাচ্ছে ইউটিউব এটাকে আসলে কনফার্ম করতে পারে না এটা কোন দেশের ভিডিও বা কোথায় সাজেস্ট করবে। তো তারা মোটামুটি প্রায় সব দেশে এই জিনিসটা সাজেস্ট করে। এর ফলে আমি দেখি যে আমার আসলে বাংলাদেশ বাদেও ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইউএসএ অনেক দেশের মানুষ একসাথে আমার ভিডিওতে দেখছে এবং প্রশংসা করছে। আমরা যে হাত দিয়ে খাই এই বিষয়টাও তারা অনেক মানে অ্যামেজিং ওয়েতে দেখতেছে যে হাত দিয়ে আপনারা খান। তো এটাই আস্তে আস্তে বাইরের মানুষের কমেন্ট পাওয়া শুরু করলাম ইউটিউবে। তো আর আরেকটা বিষয় হচ্ছে, খেতে গেলে না বেশি কথা বলতে ভালো লাগে না, খাওয়াটা এনজয় করা যায় না। সো খাওয়ার মাঝখানে কথা বলা এই জিনিসটা আমার এমনিতেও পছন্দ না। হ্যাঁ, সো খেলাম, মানে ভিডিও করতে থাকলাম। তো একটা ভিডিও আমার টিএসসির একটা ভিডিও 20 টাকায় তখন লাঞ্চ পাওয়া যেত, এখনও পাওয়া যায়। তো সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল হওয়ার পর তো কাজ করার আরও বেশি উদ্যম পেলাম, বুঝতে পেলাম যে না, মানুষ পছন্দ করে আমাকে। সো এরপর
এভাবেই চলতে থাকলো। আর আসলে মানুষ না আমাকে মানে আমি যে আমার ভিডিওতে ভয়েস দিই না, এই জিনিসটাই মানুষ অনেক বেশি পছন্দ করে এবং আমাকে জানায় যে অন্য সবার মতো আপনি না, আপনার মধ্যে একটা ইউনিকনেস আছে, যেটা মানে মানে যার জন্য আমি সামনে কাজ করার একটা অনুপ্রেরণা পাই যে না, আমি বোধহয় আমার ঠিক ট্র্যাকেই আছি। এইটার মজার কাহিনী। মানে এইটা আসলে কখনো না আপনাকে হতাশ করবে না। এরকম আমার ১ম আর্নিং ছিল হচ্ছে ৳৬,০০০। তো তারপর তখন তো ডলারের রেট কম ছিল ৳৮০, তো এরকম আসতো। তারপর হচ্ছে ২০,০০০, ২০,০০০ থেকে ৪০,০০০, এরকম করতে, করতে আমি YouTube থেকে হাইয়েস্ট পেমেন্ট পেয়েছিলাম প্রায় $১,৫০০। হ্যাঁ? এইটা মেবি ২০১৯-২০ এর দিকে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা যে সবসময় বাড়বে এমন কোনো কথা নেই। YouTube আপনাকে টেস্ট করবে যে আপনি YouTube এর প্রতি সিরিয়াস কিনা। আপনি এই যে আমি যে $১,৫০০ ইনকাম করেছিলাম, তার পরবর্তী মাসেই আমার ইনকাম হয় মাত্র ৳৪০,০০০। তো তার মানে দেখেন ৳১,৫০,০০০ থেকে ৪০,০০০ এ কনভার্ট হয়ে গেছে। তো অনেকে তো হতাশ হয়ে যেতে পারে। তো এইটা আপনাকে টেস্ট করে। YouTube আপনাকে সবসময় সেম রিচ দিবে না। সো সেক্ষেত্রে ওই যে আমি আসলে বেশি প্যারা নিই নাই। আমি তো এই ফিল্ডে ভালোবেসে আসছি। আমি আমার কনটেন্ট দিয়ে গেছি। তো পরবর্তী মাসেই আমার আবার মানে ৳১,০০,০০০ চলে আসছে আর। সো এটা আসলে এরকম মানে কি বলে? এটা ডিপেন্ড করে আসলে। ৳৫,০০০ ফোন বলতে সেটাও সেকেন্ড হ্যান্ড ফোন ছিল। ৳৫,০০০ ফোন দিয়ে শুরু করি। তখন কনটেন্ট বানাতে, বানাতে আমার মনিটাইজেশনটা তখন ৳৫,০০০ ফোন দিয়েই চালু হয়। তো চালু হওয়ার পর ওই যে ১ মাসে ৳৬,০০০ আসলো, তারপর আবার ৳২০,০০০ আসলো। তো ওইটা মিলায়ে আমি আ ও তার আগে আমার আপু আমাকে একটা ৳১০,০০০ ফোন গিফট করে। হ্যাঁ? তো ওইটা দিয়ে আমি আবার কাজ শুরু করি। তো ওইটা দিয়ে আমি আমার ১ম ইনকামের ফোন কিনি ৳২০,০০০ দিয়ে। তখন আমার ওই মান্থলি ৳২০,০০০ আসতো, ওইটা দিয়ে আমি ফোনটা কিনে ফেলি। তো আমার কিছু থাকতো না আর। কারণ আমার খরচ নাই তো ওরকম। সো কিনলাম, তারপর ওইটা দিয়ে কাজ শুরু করলাম। এরপর ওইখান থেকে আমি আবার পরবর্তী মাসের ইনকাম দিয়ে একটা ৳৩০,০০০ ফোন কিনলাম। এরকম চলতে, চলতে ফাইনালি আমি একটা আইফোনে সুইচ করলাম। কারণ হচ্ছে আইফোনের ভিডিও কোয়ালিটি অনেক জোস হয়। আর আমি অন্য কোনো ক্যামেরাতে যাইনি, কারণ হচ্ছে ফোন বিষয়টা খুব হ্যান্ডি। আমি ফোনেই ভিডিও করতেছি, ফোনেই এডিট করতেছি, ফোনেই আপলোড দিচ্ছি। সো আমার এটাতেই হয়ে যেত। আমার সময় খুব সেভ হতো। পরবর্তীতে iPhone 11 Pro ফোনটা কিনলাম। ওইটা আমাকে অনেক সার্ভিস দিছে। আমি প্রায় ৪ বছর ওই ফোনে স্টিক ছিলাম। মাঝখানে আমি আমার ওই আর্নিং মানে ইউটিউবের আর্নিং দিয়ে আমি আমার একটা পিসি বিল্ড করি। প্রায় ৳১,০০,০০০ একটা পিসি বিল্ড করি। বাংলাদেশের ১ম ৫ জন ড্রোন ইউজকারীর একজন হচ্ছি আমি। ২০১৭-১৮ দিকে আমি ড্রোন কিনি একটা। সো ওইটা ছিল DJI Spark ড্রোন। ওইটা বিক্রি করে আমি আবার একটা প্রফেশনাল ড্রোনও কিনি। আমার আসলে ড্রোনটা কেনার কারণ হচ্ছে আমার একটা শখ পূরণ করা। তো পিসি বিল্ড করে ড্রোন কিনি। তারপর হচ্ছে আ আমার ফ্যামিলি বলতেছিল, "টাকা তো তুই আর্ন করতেছিস, টাকাগুলো এভাবে খরচ করিস না। একটু কোথাও কাজে লাগিয়ে রাখ।" তো উনাদের প্রেশারেই আমি একটা ফ্ল্যাট বুকিং দেই। যেহেতু তখন আমার ৫০,০০০ এর উপরে ইনকাম ছিল, মাঝে, মাঝে ৳১,০০,০০০ আসতো। তো একটা ফ্ল্যাট বুকিং দেই শুরু থেকে। ওইটা আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত যেতে পারি আরকি। প্রায় ৳৪০,০০,০০০ খরচ হয় ওইটায়। তো ওই ফ্ল্যাটটা কিনি। তারপর হচ্ছে ২০২২ আমি একটা গাড়িও কিনি। একটা এলিয়ন গাড়ি কিনি, টয়োটা এলিয়ন। সো ওইটা কেনার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, ওইটা কেনাটা সম্ভব হইছে ১ মাসের জন্য। তো হইছে কি, আমার যেহেতু প্রতি মাসে ৳১,০০,০০০ থেকে ৳৩,০০,০০০ বললাম আর্ন হচ্ছে এরকম। তো আমি আসলে দেখি না, প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। আমি খুব একটা চেক করি না যে কত ঢুকলো। তো ১ মাসে দেখলাম যে আমার আসলে টাকাই ঢুকতেছে না অ্যাকাউন্টে। তো আমি প্রায় ১ মাস পরে গিয়ে দেখছি যে আসলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে নাই। ১ মাস হয়ে গেছে। তো আমি ব্যাংকের হেল্পলাইনে কল দিলাম, ব্রাঞ্চে কল দিলাম, কেউ কিছু বলতে পারতেছে না। পরে আমি চেক করলাম যে আসলে কত টাকা আমার সেই মাসে আর্ন হইছে। আমি চেক করে দেখি সেই মাসে আমার আর্ন হইছে প্রায় $১০,০০০, ৳১৩,০০,০০০ মতো। সো আমি
হন্তদন্ত হয়ে ব্যাংকে গেছি যে ভাই এই টাকাটা ঢুকছে না। বলে কি ভাই আপনাকে আমি এই 1 মাস যাবত যে কত খুঁজতেছি, আপনার ফোনেও কল ঢোকে না, আপনাকে পাই না আমি। সো আপনাকে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে, আপনার প্রুফ দেখাইতে হবে যে এটা আপনি ইনকাম করছেন বা এরকম কিছু। পরে প্রুফ ডকুমেন্টস দেওয়ার পর ওইটা আমার ব্যাংকে আসে। ওই মান্থের টাকাটা দিয়ে তারপর আরও কিছু টাকা মিলিয়ে আমি আমার গাড়িটা কিনি। সো একটা মানুষের জীবনে যতটুকু স্বপ্ন থাকে যে বাড়ি করো গাড়ি করো, মানে বাংলাদেশি প্রেক্ষাপটে, ওইটাও আমি করছি আমার এই কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে। সো আপনি বলেন যে এখানে নতুন কেউ যদি আসতে চায় বা কন্টেন্ট ক্রিয়েশনে আর্ন করা যায় কিনা বা এটার ভবিষ্যৎটা উজ্জ্বল কিনা, সো আমি একটা এক্সাম্পল হতে পারি যে না ওকে এখানেও সম্ভব, এবং খুব অল্প সময়ে আমি তা করে দেখাইছি। দেখেন আমি যে বললাম ওয়ান ম্যান আর্মি, তার মানে আমি একা শ্যুট করে তো আর একা দেখাইতে পারবো না নিজের খাবারটা, বা একা খাইতে ভালোও লাগে না, আমি একা কোথাও গিয়ে শ্যুট করি না ইউজুয়ালি। সো আমার ভার্সিটি ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করছে, এখনও হেল্প করে, এটা আসলে বলে বোঝাতে পারে, তারা নিঃস্বার্থভাবে হেল্প করে আমাকে। প্রথমে ওই যে বললাম ভার্সিটিতে যখন ব্রেক দিত তখন টিএসসি চলে যাইতাম, ডাকসুতে চলে যেতাম, 20 টাকায় খাবার পাওয়া যেত, তো হলে চলে যাইতাম, ওগুলো আপলোড দিতাম, তো ফ্রেন্ডরা হেল্প করতো। তো প্রথমে অনেক ফ্রেন্ড, মানে আমার ডিপার্টমেন্টটা অনেক ছোট, 40-50 জনের ডিপার্টমেন্ট, তো ওইখানে দেখা যেত আমার ভিডিওতে সবাই আছে, এখন সবাই কোনো না কোনো ভিডিও আছে, কিন্তু প্রথমে একটু মানে লজ্জা পাইতো, কিন্তু পরবর্তীতে যখন দেখতো যে তাদেরকেও মানুষ পছন্দ করতেছে, দেখতে দেখতে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায় না। সো এখন সবাই আমাকে, আমি যখন যাকে ডাকি সবাই আমার হেল্পে এগিয়ে আসে। সো আর সবচেয়ে বেশি হেল্প আমাকে এখন যে করে তার নাম সাইফুল, না বললেই না। যদিও ওকে খাওয়ানি মানুষ অনেক কথা শোনায় যে ও এত বেশি খায় কেন এটা সেটা, বাট সে ওগুলো মানে কোনো ধার না, সে তার মতো আমাকে হেল্প করে যায়, ফুডি মানুষ তো। তো আমরা এখন ফ্রেন্ড সার্কেল নিয়ে বিভিন্ন জায়গায় যাই, ট্রাভেল করি, ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করছে। আসলে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, আগে যেরকম মানুষ মুভি স্টারদের চিনতো, নাটক যারা করে তাদেরকে চিনতো, তারা ছিল মেইন সেলিব্রিটি, এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা মেইন সেলিব্রিটি হয়ে গেছে। সো যুগটা এখন এমনভাবে সোশ্যাল মিডিয়াতে কনভার্ট হয়ে গেছে যে এখন আপনার অনেক অপশন, আপনার যে শুধুমাত্র ফুড ব্লগিং করতে হবে সেটা এমন না, আপনি যেটাতে পারদর্শী সেটাই করেন। তবে আমার একটা সাজেশন থাকবে, হাল ছাড়বেন না, নেভার, মানে হাল ছাড়বেন না। আপনার যদি মনে হয় আপনি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারছেন না, আপনি যা পারেন প্রতিদিন আপলোড দেন, ইউটিউবকে বোঝান যে আপনি ওটার প্রতি অনেক বেশি সিরিয়াস। আপনি প্রতিদিন একটা কন্টেন্ট আপলোড দেন, আপনি যেটাতে পারদর্শী আপলোড দেন, আপনার একটা ভিডিও ভাইরাল হবে, তখন আপনি ধীরে ধীরে কোয়ালিটি কন্টেন্ট মেক করা শুরু করেন। কিন্তু আপনি প্রতিদিন আপলোড দেন, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যেই প্ল্যাটফর্মে আমি কাজ করেছি আমি কখনো হাল ছাড়িনি, মানে হাল ছাড়াই যাবে না এই প্ল্যাটফর্মে। কারণ একবার যদি আপনি হাল ছেড়ে দেন, ইউটিউব বা ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি ওদের প্রতি ইন্টারেস্ট ফিল করতেছেন না, রেগুলার না, আপনার রিচ কমে যাবে।